যোগ করার পর 1 থেকে মাইনাস করব। এখন প্রশ্ন হতে পারে 1 থেকে কেন মাইনাস করব? কারণ আমরা জানি যে প্রবাবিলিটি হাইয়েস্ট 1 হইতে পারে, 1 বা 100%। এর বেশি কি হইতে পারে? কখনো হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের লিমিটেশন। ঠিক আছে, এই জন্য আমাকে 1 থেকে তখন মাইনাস করতে হবে। এখন যদি আমরা আচ্ছা এখানে রাকিব, এইখানে হচ্ছে মোর দেন 3 যেহেতু বলছে 3 পর্যন্ত নেওয়া লাগবে, 2 পর্যন্ত না? না, 3 পর্যন্ত, মোর দেন 3 মানে আমার শুরু হচ্ছে 3 থেকে বড়। তাহলে এইটা জায়গার নিচে কোনটা? 0 1 2 3। ওকে ওকে। ঠিক আছে, এটা হচ্ছে যদি বলতো লেস ইকুয়াল তখন আমরা ধর 0 1 2 নিতাম, কিন্তু এখানে বলছি 3 এর চাইতে বড়, মানে 4 ওকে থেকে আমার মূলত শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে পি অফ এক্স ইকুয়াল টু 0 এটারটা বের করতে হবে। ই টু দি পাওয়ার, এখানে ল্যামডা হচ্ছে কত? 3, 0 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে এখানে 1 এর জন্য বের করতে হবে, তারপর হচ্ছে এখানে 2 এর জন্য বের করতে হবে, আর এখানে হচ্ছে 3 এর জন্য বের করতে হবে। ঠিক আছে, সেম সূত্র। আমাকে যখন টোটালটা বের করতে হবে, এখানে কি সে বলছে প্রশ্নে যে মোর দেন 3, আমার কিন্তু মোর দেন 3। ঠিক আছে, তখন কি করতে হবে? 1 মাইনাস এই যে এই চারটা যোগ, এই চারটা যোগ। কেন আমরা 1 মাইনাস করবো? কারণ হচ্ছে যে আমরা জানি যে আমরা উল্টাটা বের করতেছি, আমাদের বের করতে বলছে এই অংশটা, কিন্তু আমরা বের করতেছি এই অংশটা। কারণ এত বড়টা আসলে বের করা পসিবল না ইনফিনিটি পর্যন্ত। এই জন্য এইটা বের করে আমি যখন 1 থেকে মাইনাস করে দিব তখনই আমার কাজ হয়ে যাবে। এইটাই যেটা আসবে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন সবচেয়ে যেটা সোজা প্রশ্ন সেটা হচ্ছে কি এক্সাক্ট। আমরা যদি একটা এক্সেপ্টেড, আচ্ছা এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার প্রশ্নে ইয়ার এর কথা বলা ছিল, হ্যাঁ, যেটা সিটিতেও আসছিল যে মিনিট আর ঘন্টার হিসাবটা। ঠিক আছে, 30 মিনিট আর 1 ঘন্টা। আমাকে সবসময় মনে রাখতে হবে আমার প্রশ্নে যেটা দেওয়া থাকতেছে এটা বিষয় না, বিষয় হচ্ছে আমার কিসে অ্যান্সারটা চাইছে, আমার এখানে মানতে চাইছে। এই জন্য ইয়ারটাকে যদি আমি মানতে কনভার্ট করি তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। এটা মাথায় রাখতে হবে যে আমার এটা কনভার্ট করে নিতে হবে আমার প্রশ্নে যে ইউনিটটা চাইছে ওই ইউনিটে, তাছাড়া হবে না। আবার কত মামা? আচ্ছা, এখানে যদি আমি এটা প্রশ্নটা আমরা দেখি, এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের বলছে দ্য এভারেজ নাম্বার অফ অ্যাক্সিডেন্ট এট এ পার্টিকুলার ইন্টারসেকশন এভরি ইয়ার ইজ 18। তার মানে কি একটা মানে একটা মোড়ের মধ্যে প্রতি বছর 18টা অ্যাক্সিডেন্ট হয়। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট there are exactly 2 accidents there this month। এখন আমার প্রশ্নে বলে দেওয়া ছিল হচ্ছে বছরের কথা, কিন্তু আমাকে এখানে বের করতে হচ্ছে কিসের জন্য? মাস। মাসের জন্য। তাহলে এটা হচ্ছে আমার মূলত ল্যামডা। এখন আমাকে এটা বছরে যদি 18টা হয় তাহলে মাসের জন্য বের করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। আর 1 বছরে 12 মাস, এটা আছে 1.5। তাহলে আমার ল্যামডা চলে আসলো। এখন আমাকে বলছে কি এক্স্যাক্টলি 2, তার মানে হবে কি এক্স এর মান হবে কত? 2। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1.5 ইন্টু 1.5 পাওয়ার স্কোয়ার, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেটারে বসালে যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমার answer। বুঝছি। ঠিক আছে, এটা একটা মাথায় রাখতে হবে। যেমন একটা সিটিতে আমাদের প্রশ্ন ছিল, ওটা যদি একবার জাস্ট কি করে দেখাই। এই যে এখানে কি বলা ছিল? এখানে বলা ছিল কি এ টেক সাপোর্ট সেন্টার রিসিভ অ্যান এভারেজ রেট। দেখ এখানে আমার এভারেজ রেট বলা আছে, তার মানে কি এটা আমার ল্যামডা। এভারেজ রেট যেই জায়গায় এভারেজ থাকবে সেটাই ল্যামডা, আর যেহেতু এটা ল্যামডা তার মানে এটা কি পয়জন, তাই না? আচ্ছা, বলছিল কি 8টা কল রিসিভ করে কত? 30 মিনিটে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দে উইল রিসিভ এক্স্যাক্টলি 10 কলস। হ্যাঁ, মানে এখানে আমার কে এর মান হচ্ছে আমার 10, তার মানে এক্স ইকুয়াল টু হবে 10 পি অফ, এখানে আমি ল্যামডাও পাইছি 8।
কিন্তু এখানে বলছে কি ল্যামডা, এখানে আমি 8 পাইছি, এইটা কিন্তু আমার মানে ল্যামডা না, এটা শুধু এইটুকটার জন্য ল্যামডা, কিন্তু আমি যখন এই অ্যানসার বের করতে যাব তোমার ল্যামডা চেঞ্জ হয়ে যাবে। কেন? আমার এখন এই যে কিসে চাইছে, ঘন্টায় চাইছে না, আর আমার এখানে ল্যামডা দেওয়া ছিল কিসের মধ্যে, 30 মিনিটে। এখন এই মিনিটটাকে যদি আমি ঘন্টায় কনভার্ট করতে চাই, 30 মিনিটে ঘন্টায় কনভার্ট করতে গেলে কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার 60 হয়ে যাচ্ছে। যেহেতু ওইখানে আমি 2 দিয়ে গুণ করতেছি, আমাকে ল্যামডা কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। এখন আমার ল্যামডা হচ্ছে 16। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকেই ভুল করছে। ঠিক আছে, তার মানে কি আমাকে যে এই যে প্রশ্নে কি দেওয়া আছে এটা আমার বিষয় না, বিষয় হচ্ছে কি আমার কি বের করতে বলছে, কোন ইউনিটে, আমাকে যে ইউনিটে বের করতে বলছে আমি ওইটাতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলেই হয়েছে। তাহলে মূলত আমাদের পয়জনের কাহিনী শেষ, আর এখানে তেমন কিছু না, এগুলো সেম জিনিসই বলা আছে। আচ্ছা, এখন আমি বাইনোমিয়াল, বাইনোমিয়ালের জন্য এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় কোথায় ইউজ করব। যদি আমাকে প্রশ্নে বলে যে স্যার যেহেতু একটা অনেক সময় হয় না যে আমরা মিডেও প্রশ্ন দেখছি যে একটু শুরুতে একটা থিওরি লাগা যায়, তাই না? এখন দিতে পারে যে বাইনোমিয়ালের প্রশ্ন থেকে আসার চান্স অনেক বেশি, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এখন এটা যদি করি তাহলে আমার কন্ডিশন মূলত হচ্ছে 4টা। এটা জাস্ট একটু মনে রাখতে হবে যে কি, প্রথমটা হচ্ছে ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস, 2 পসিবল আউটকামস, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর একটা হচ্ছে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। এখন সারের সিলেবাসে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বাইনোমিয়ালের সাথে বার্নৌলিটাও মানে অ্যাড করা আছে, কিন্তু বার্নৌলি কিন্তু আলাদা কোনো স্লাইড নেই, জাস্ট এই নিচে একটু বলা আছে, কিন্তু ওখান থেকে মনে হয় না কিছু আসবে। এই যে জাস্ট এইটুকু বলা আছে। ঠিক আছে, যদিও বার্নৌলি আর তারপর হচ্ছে বাইনোমিয়াল সেম জিনিস, ঠিক আছে, তবে এইটুকু বলা আছে, আর কোনো কিছুই বলা নেই। এখন আমরা এখানে দেখি যে এখানে কি করতে পারি। আচ্ছা, আমরা এখানে আগে সূত্রতে আসি। এখন আমরা দেখবো হচ্ছে কি বাইনোমিয়াল। ঠিক আছে, বাইনোমিয়াল এখন আচ্ছা আমরা পয়জন বোঝার জন্য কি বুঝলাম, যে ওখানে যদি এভারেজ কথাটা থাকে ওইটা হচ্ছে আমার পয়জন। বাইনোমিয়াল কিভাবে বুঝবো? বাইনোমিয়াল যখনই ইয়েস অথবা নো এই দুইটা জিনিস থাকবে, বা যে কোনো একটা জিনিস থাকবে, ওটা আমরা বুঝে নিতে হবে এটা বাইনোমিয়াল। ঠিক আছে, যখনই আমার কি থাকবে, ইয়েস অথবা নো। কারণ কি এখানেও পার্সেন্টেজ থাকে, এখানেও পার্সেন্টেজ থাকে। ঠিক আছে, শুধু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে যে এই জায়গায় ইয়েস অর নো। ঠিক আছে, যে যে প্রশ্নে ইয়েস আর নো উল্লেখ করা থাকে। এখন এটা কেন, আমি যদি এটা একটু সিপি প্রশ্নটা দেখাই তাহলে বুঝতে যাবে। এই যে এটা এসে সেকশন এসে এটা এই দেখা যাইতেছে, এই যে ইয়েস, যে নো ইয়েস নো এর একটা কথা বলা আছে। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে আমার কিসে বলা আছে, এটা হচ্ছে আমার বাইনোমিয়াল বলা আছে, আমাকে মনে রাখতে হবে। এখন আমরা এ সেটে যদি দেখি, এই যে এটা হচ্ছে এভারেজ রেট, এটা হচ্ছে আমার কি পয়জন। ঠিক আছে, এখানে কিছু বলে না, যেহেতু এটা পয়জন এই জন্য ধরেই নিছে যে এটা হবে আমার কি, যে বাইনোমিয়াল, কিন্তু এখানে ইয়েস নো উল্লেখ করা থাকার উচিত। ঠিক আছে, যতটুকু আমি না দেখি। মামা, পার্সেন্টেজ দিয়ে আছে তো হ্যাঁ, এই পার্সেন্টেজ জন্য। দেওয়া আছে, এটাও একটা হইতে পারে। ঠিক আছে, তার মানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ইয়েস নো, আর একটা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এই দুইটা থাকলেই বুঝতে হবে যে এটা আমার মূলত বাইনোমিয়াল। এখন বাইনোমিয়ালের সূত্রটা কি? বাইনোমিয়ালের সূত্রটা হচ্ছে যে নাম্বার অফ আউটকাম, নাম্বার অফ আউটকাম বলতে এনসিকে, এন আমরা কি জানি, টোটাল যতগুলো আমার ট্রায়ালস হবে, আর কে হচ্ছে কি যে কয়টা আমার কাজ করতে হবে, ইনটু পি এর পাওয়ার হচ্ছে আমার কি কে, ইনটু 1 মাইনাস পি পাওয়ার হচ্ছে এন মাইনাস কে। এখন এখানে আমার আননোন শুধু হচ্ছে পি। পি আসলে কি? পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস মানে যেটা পার্সেন্টেজে যে দেওয়া থাকে ওইটাই হচ্ছে আমার, যেটা আমার পার্সেন্টেজে দেওয়া থাকে। ঠিক আছে,
এখন হইতেছে কি এইখানে আহামরি তেমন কোনো স্লাইডে ম্যাথ নাই যে বোঝার মতো, তার চেয়ে ভালো হয় কি আমরা যদি সিটির প্রশ্নটা সলভ করি তাহলে কাছে দিবে, কারণ এখানে জাস্ট ওই যে মুরগি টুরগি দেওয়া আছে এগুলো এত সোজা তো আসার দিবে না, তাই না? এইখানে একটা প্রশ্ন আছে এই যে মিন ডেরিভেশন, এটা এটা তো আমরা পরে আসতেছি, তাহলে আমরা সিটির প্রশ্নটা দেখি, ওইটাই ভালো হবে। আচ্ছা, এখানে যদি আমরা এখন দেখি কি বলছে, যে এখানে বলছে an industrial tour proposal require 12 মেম্বার, হ্যাঁ 12 মেম্বারের একটা কমিটি দরকার আছে। আমার এখানে বলা আছে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ইয়েস না, আর বলছে এক্স্যাক্টলি হচ্ছে 3, তার মানে কি যে 12 মেম্বার কি, এটা হচ্ছে আমার n, এক্স্যাক্টলি 3, তার মানে কি আমার এখানে k এর মান হচ্ছে 3 আর p এর মান হচ্ছে 30%, p এর মান যদি 30 মানে কি 0.03, সরি 0.3, হ্যাঁ 0.3, তাহলে আমার এটা এখন, তাহলে আমি এখান থেকে মোটামুটি সব জানি, একটা জিনিস জানি না 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস পি আসলে কোথায় 0.7, তাই না? এটা বাদ দিলে তাহলে আমরা যদি এখন একটা সূত্রতে বসাই যে পি কি এক্স ইকুয়াল টু 3, কেন এক্স ইকুয়াল টু 3, কারণ বলে দেওয়া আছে এক্স্যাক্টলি 3, তাহলে আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এনসিকে, ঠিক আছে? এখন এনসিকে এর জায়গায় আমি তাহলে কি বসাবো, এন এর মান হচ্ছে আমার 12, পি আর কে এর মান হচ্ছে কি, এই যে কে এর মান হচ্ছে এখানে এই যে 3 ইনটু পি, পি এর মান হচ্ছে কত 0.3 আর পাওয়ার হচ্ছে কে এই যে 3 ইনটু 0.7, কারণ 1 মাইনাস পি এর মান আসে 0.7, আর এখানে হচ্ছে 12 মাইনাস 3, তাহলে কত হয় 9, এটা জাস্ট ক্যালকুলেটরে বসাবো, যা আসবে ওইটাই আসবে, ঠিক আছে? এটা পুরোটা ক্যালকুলেটরে বসাইলে যা আসবে ওইটাই আসবে। এখন এই সেটের প্রশ্নটা একটু দেখি, এই প্রশ্নটা এইটার ডিফারেন্স অ্যান্সারটা ডিফারেন্স খুবই কম, কারণ কি, কারণ এখানে জাস্ট ডিফারেন্সটা কোথায়, এই যে এই জায়গায় এখানে বলা আছে 10টা, এখানে বলা আছে 12টা, বাকি সব কিন্তু সেম, এই যে 30% প্রি রিজেকশন, তার মানে কি এখানে এই সেম হবে, জাস্ট কি হবে যে এখানে হবে 10 C3 ইন্টু 0.3 টু দি পাওয়ার 3 ইন্টু 0.7 টু দি পাওয়ার 7, কারণ 10 মাইনাস 3 করলে 7 আসে, ঠিক আছে? এটা বসালে যা আসবে ওইটাই আছে, মূলত এটাই হচ্ছে আমার বাইনোমিয়াল। এখন এইখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে এখানে বলে দিতে পারে যে ভেরিয়েন্স বের কর, ঠিক আছে? ভেরিয়েন্স বের কর, এখন আমরা ভেরিয়েন্সটা আসলে কি, ভেরিয়েন্সকে বলা হয় এই যে ল্যামডা স্কয়ার, ল্যামডা স্কয়ার, এটা না না সূত্রটা ল্যামডা স্কয়ার না, রুট ওভার অফ ল্যামডা না, না না, ওটা হচ্ছে ভেরিয়েন্স, আমরা যে রুট ওভার ল্যামডা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স, ঠিক আছে? ইনটু 1 মাইনাস, আমাকে যদি ভেরিয়েন্স বের করতে বলে এটা হচ্ছে আমার সূত্র, n ইনটু p ইনটু 1 মাইনাস p, আমরা কি প্রত্যেকটা মান জানি না এখান থেকে, n এর মান জানি, n এর মান 10, p এর মান হচ্ছে 0.3, এটার মান হচ্ছে 0.7, যা আসবে তাই। আর যদি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন এইটাতে তো কোনো ল্যামডার কাহিনী নাই, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবো, তাই না? কিভাবে বের করবো, যখন স্কোয়ার আকারে থাকবে তখন হচ্ছে ভেরিয়েন্স, যখন সিঙ্গেল আর থাকবে আর স্কোয়ারটা এই পাশে চলে যাবে তখন এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি আমরা ল্যামডা জানতাম তাহলে তো এইটা ইকুয়াল টু রুট ওভার ল্যামডা বসা দিতাম, যেহেতু আমরা ল্যামডা জানি না তাহলে রুট ল্যামডার জায়গায় এখন বলবে n ইনটু p ইনটু 1 মাইনাস p, জাস্ট এই স্কোয়ার টাইপের রুট ওভার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এই মাথায় রাখতে হবে যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এই যে, ঠিক আছে? আর এই যে এখানে একটা বার্নৌলির কথা, মানে বার্নৌলির কথা বলা আছে, সেম জিনিসই মূলত, ঠিক আছে? একদম সেম, আমাদের সাথে ওইটা কোনো ডিফারেন্সই নেই, জাস্ট শেষে আমার বলা ছিল কি হাউ মেনি ডু ইউ গেট রাইট অন এভারেজ,
ঠিক আছে, আমাদের যখন এই প্রশ্নটা বলা থাকবে মনে রাখতে হবে এভারেজ বের করার কথা। এই যে এখানে আসলো হাউ মেনি ডু ইউ গেট রাইট এভারেজ, যখন আমার বার্নৌলিতে বা বাইনোমিয়ালে এভারেজের কথা বলা থাকবে তখন সূত্রটা হচ্ছে মিউ ইকুয়াল টু এন ইন্টু পি। আমরা এনও জানি পিও জানি, এটা গুণ করলে যা আসবে ওইটা হচ্ছে আমার এই যে এভারেজ। ঠিক আছে, গুণ করলে যা আসবে ওইটাই হচ্ছে আমার এভারেজ। তাহলে এখানে আমার তিনটা জিনিস লাগবে মূলত, একটা হচ্ছে বার্নৌলি যেটা সেমি জাস্ট এভারেজটা বাদে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে আমার ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেরিভেশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স হচ্ছে কি যদি স্কোয়ার আকারে এটা যদি রুট ওভার না করি তাহলে ভেরিয়েন্স, আর যখন রুট ওভার করবো তখন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, বাকি সব মোটামুটি সমান। তাহলে আমার বাইনোমিয়াল শেষ। এখান থেকে মোটামুটি কি 10 আসতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ আসতে পারে, এটা একদম শিওর আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, শাহ মুর্তজা মানে ওইটা আগে নিত এটা, কিটা শাহ মুর্তজা রশিদ আল মাসুদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওমা, ভাই এই স্লাইড গুলো এত বাজে অবস্থা ভাই, কিছু করার নেই আসলে। ঠিক আছে, আচ্ছা স্যার মেবি ক্লাসে বলছিল মার্কআপ চেইন যখন পড়তে হবে মার্কআপ চেইনের প্রপার্টিটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, অবশ্যই মার্কআপ চেইন থেকে কি করতে হবে, মার্কআপ চেইনের প্রপার্টি প্রপার্টি এটা থিওরি জাস্ট এখানে লেখাই আছে, এইটুকু লিখলে এলাম স্যার স্লাইডের লেখায় গোসল হবে। ঠিক আছে, এখন হইতেছে কি এই জিনিসটা আসলে কি, এইটা আমরা আগে একটু বুঝি মার্কআপটা আসলে কি। ধর ধরি যে হ্যাঁ যে আজকে আমি এখন বার্গার খাচ্ছি, আমি বার্গারটাকে বি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি যেদিন বার্গার খাই তারপরের দিন আমি কি খাই, আমি ধরলাম যে আমি ওই দিন জাস্ট বাটার বন বা কিছু খাই, হ্যাঁ বন। ঠিক আছে, আর বাটার বন আমি যেদিন বাটার বন খাই সে তারপরের দিন আমি কি খাই, যে হয়তো ফুচকা বা কিছু একটা খাইলাম। ঠিক আছে, জিনিসটাকে বুঝ আসলে মার্কআপ প্রপার্টিটা আসলে কি, কিভাবে কাজ করে, একদমই সোজা। আমি এটা জিনিসটা হচ্ছে কি যে আমি আজকে কিছু একটা খাইলাম, কালকে একটা জিনিস খাইলাম, তার মানে কি আমি যখন এইটা খাবো তার সাথে এটা লিঙ্ক থাকবে। আজকে আমি কি খাইলাম, যে এখানে আমি আজকে বার্গার খাইলাম, এখন আজকে বার্গার খাইছি দেখে কালকে আমি কি খাবো, যে বাটার বন খাবো। ওই দিন বাটার বন খাইছি দেখে তারপরের দিন কি খাবো, ফুচকা খাবো। এখন যেদিন ফুচকা খাইছি এখন এই দিন কি হইতে পারে, তারপরের দিন কি হইতে পারে, হয়তো আমি বনও খাইতে পারি অথবা কি খাইতে পারি, বার্গারও খাইতে পারি। ঠিক আছে, যে জিনিসটা কি যে প্রত্যেকটা কানেক্টেড, যে একটা রাস্তা ধরে যাবে, এই যে একটা অ্যারো ধরে যাইতে থাকবে এইভাবে। দেখ এই যে অ্যারো গেছে গেছে এভাবেও আসতে পারে অথবা এখানেও যাইতে পারে। ঠিক আছে, জাস্ট অ্যারো ধরে যাবে যে একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ, এটাকে বলা হয় আমার কি পাস্ট, আর এইটা হচ্ছে কি আমার প্রেজেন্ট, আর এইটাকে বলা হয় ফিউচার। ঠিক আছে, পাস্ট বলতে কি যে আমি গতকালকে যদি বার্গার খাই তাহলে আজকে আমি কি খাবো, বাটার বন খাবো, তাহলে কালকে আমি কি খাবো এটা উল্লেখ করাই আছে, সেটা হচ্ছে ফুচকা খাবো। কিন্তু যেদিন আমি যেদিন ধর এটা যদি কখনো প্রেজেন্ট হয় তখন কিন্তু আমি বলতে পারবো না যে আজকে আমি এটাই খাবো অথবা এটাই খাবো, যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস খাইতে পারবো। ঠিক আছে, যে এটা মূলত একটা কানেকশন। এই যে এই জায়গায় আসলে এইভাবে হুচুম হুচুম করে এত লেখার কোনো দরকারই নাই। ঠিক আছে, যে একদম আমি একটা প্লে লিস্টও দিয়ে দিব, হ্যাঁ ওখানে কিছু ম্যাথ করাইছে, জাস্ট দেখে নিলে সুবিধা। আমি দেখাইছি মূলত বেসিকটা বুঝাইছি যে কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ওইটা দেখলে মোটামুটি মার্কআপ চেনটা ক্লিয়ার। আর হচ্ছে নাইট ব্যাচ থেকে প্রশ্ন আসলে একটু টাফ হয়ে যাবে, তো ওই স্লাইডে আমাদের কিছু নাই। হ্যাঁ, এখানে আমরা দেখি এটা গেল, আমার মনে রাখতে হবে এই যে এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি যে আজকে আমি কি খাবো, ধরলাম আজকে প্রেজেন্টে আমি এখানে বাটার বন খাবো, তাহলে এটা হচ্ছে এই পাশে হয় প্রেজেন্ট আর একটা দাগ দিয়ে এই পাশে হয় পাস্ট, পাস্ট তাহলে কি হবে বার্গার। তার কেন এটাই ভাবে লিখতেছি, কারণ দেখ বার্গার থেকে আমার বাটার বনে অ্যারোটা আসছে, এই জন্য এইটা থেকে এইটাতে যাচ্ছে, যে এটাই হচ্ছে এই পাশে হয় পাস্ট আর এই পাশে হয় প্রেজেন্ট। ঠিক আছে, এখন এই জায়গায় একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কি যদি রেনি ডে সানি সানি রেনি, হ্যাঁ
তার মানে কি যদি পরপর 2 দিন রেনি হয়, 2 দিন বৃষ্টি হয়, তাহলে তারপরের দিন হওয়ার সুযোগ কি সানি হবে। তারপরে প্রথম দিন যদি বৃষ্টি হয়, তারপরের দিন যদি সানি হয়, তারপরের দিনও সানি হবে। আর যদি পরপর 2 দিন সানি হয়, তাহলে তারপরের দিন কি রেইন হবে। তার মানে কি এটা কি একটা কানেকশন না, যে এইটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট, তাই না? এটা এভাবে একটা কানেকশন। এটা স্লাইড আহামরি ভালোভাবেই করা নাই, ঠিক আছে। আর হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স, এইটা কি, এটা আমরা একদম সুন্দর করে এখন দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এইটা, এই প্রশ্নটা থেকে আমরা কাজ করা শুরু করি। এইটা যদি করতে পারে, আমার যত ধারণা পরীক্ষায় কি আসবে এটা থেকে আসলে ট্রানজিশন ম্যাট্রিক্স আর্ট করতে বলবে, আর না হলে একটু ম্যাথ সলভ করতে বলবো, আমি দেখাই দেবো। আচ্ছা, ট্রানজিশন ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে, এটাকে বলা হয় টিপিএম, ঠিক আছে। টিপিএম, ট্রানজিশন ম্যাট্রিক্স না বলা থাকলেও বলতে পারে যে টিপিএম ইকুয়াল। এখন কি ম্যাট্রিক্স বলতে কি জানি, এই তোমার একটা ব্র্যাকেটের মধ্যে কাজ থাকে। এখন এইটা করতে গেলে আগে আমাকে এটা একটু খসড়া ভাবে আঁকায় নিতে হবে। হ্যাঁ, যে আমাকে আগে এটা একটু আঁকায় বুঝতে হবে যে এটা আসলে কি বলতেছে। আচ্ছা, আমরা আগে দেখি যে a meteorologist studying the weather in a region decides to classify each day as simply sunny or cloudy। তার মানে আমার দুইটা দিন, আমার দুই টাইপের আছে, একটা হচ্ছে সানি, একটা হচ্ছে ক্লাউডি, এর বাইরে কোনো কিছু নাই। After analyzing several years of records, he finds that the day after sunny, তার মানে কি আমার যেদিন সানি হবে, হ্যাঁ এটা হচ্ছে আমার সানি। হ্যাঁ, যে দ্য ডে আফটার এ সানি ডে ইজ সানি হওয়ার 80% টাইম সানি হয়। তার মানে কি আজকে যদি আমার সানি হয়, কালকেও সানি হওয়ার চান্স কত, 80%। তার মানে কি এটা একটা লুপ, ঠিক আছে। তাহলে 80% মানে কত, 0.8, ঠিক আছে। আবার বলছে কি ক্লাউডি হওয়ার সুযোগ হচ্ছে 20%, তাহলে সানি থেকে আমাকে এখন ক্লাউডিতে যেতে হবে। ক্লাউডি হওয়ার সুযোগ কত, 20%, তার মানে 0.2। আচ্ছা, এটা গেল। আবার আরেকটা শর্ত বলছে কি, দ্য ডে আফটার এ ক্লাউডি ডে ইজ সানি 60%, মানে ক্লাউডি ডে এর পর সানি হওয়ার সুযোগ হচ্ছে 60%, তার মানে 0.6। আর ক্লাউডি হওয়ার সুযোগ হচ্ছে 40%, তার মানে একটা লুপ 0.4। এখন আমরা কি করব, এইখান থেকে আমরা ম্যাট্রিক্স বানাবো, বড় করে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে এখানে আমি ধরলাম এটা হচ্ছে আমার সানির কলাম, এটা হচ্ছে ক্লাউডির কলাম, এখানে হচ্ছে সানির কলাম, এখানে হচ্ছে ক্লাউডির কলাম। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্সটাতে বসাই। এটা হ্যাঁ, আগে এটা সানি 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 বলতে কি এটাই না, সানি থেকে সানি, তাহলে এটার মান কত, 0.8। এই যে এখানে 0.8 বসে সানি। এখন এটার সাথে এটা সানি থেকে ক্লাউডি হওয়ার শুরু কত, 0. এখন ক্লাউডি থেকে সানি হওয়ার সুযোগ কত, 0.6। আর ক্লাউডি থেকে ক্লাউডি হওয়ার সুযোগ কত, 0.4। এইটাই হইতেছে আমার টিপিএম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, শেষ কাজ। বুঝে গেছে দাদা? সাপোজ ধরো এখানে ক্লাউডি থেকে ক্লাউডি নাই, তখন কি এটা জিরো আমরা বসাই দিব? হ্যাঁ, ওটা জিরো বসাবো, যেহেতু আমার এখানে হচ্ছে কি, যে এটা তো আমার একটা প্রবাবিলিটি টাইপের, তাই না, যে এটা হচ্ছে কিনা বা হবে কিনা। এখন যদি হয় তো হবে, না হলে নাই, তাই না। ধরো আমার এখানে ক্যালকুলেশন শুধু 8 না, এটা হচ্ছে এই প্রশ্নটা আমি তোমাকে একটা প্রশ্ন দেখাবো। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে 1-এ আসতে পারে। এটা প্রশ্নে যদি মানে যেভাবে আমি ইউটিউবে দেখছি যদি ওইভাবে আসে, তাহলে এখানে 3 টাইপের প্রশ্ন একসাথে কানেকশন থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই যে এটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। আমি যদি এটা বানাইতে না পারি, তাহলে পরের গুলো আমি করতে পারবো না। অ্যাসাইনমেন্টে একটা দেখছিলাম দাদা, ওইটা তো হ্যাঁ, ওগুলো হচ্ছে অনেক ঝামেলা, ঠিক আছে। ওই টাইপের তো আসবে না, বলেই দিছে। এখন তুমি যদি শিখতে চাও, তাহলে তোমার অনেক ভিডিও দেখতে হবে, অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে। কারণ ওগুলো হচ্ছে একদম খুব গভীর ভাবে অ্যান্সার দেওয়া প্রশ্নগুলো, তাই না। আর আমাদের তো ওইভাবে দরকারও পড়ে না, ঠিক আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে বানায় আমরা এটা বুঝলাম, ঠিক আছে। এই যে এইটারও আমি যদি ভাবছি দাদা এটা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হবে। না, ম্যাট্রিক্স তো ক্যালকুলেশন করতেই হবে, তারপরে যে গুণেরও কাজ আছে, তারপর হচ্ছে তোমার ভ্যালু বের করতে হবে, ওটারও কাজ আছে, ঠিক আছে। আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো এগুলো সব ম্যাট্রিক্স এর কাজেই বলা আছে। হ্যাঁ, টিপিএম
এছাড়া কোনো কিছুই আসলে ওভাবে বলা নেই। এইটা কেন জানি স্যার বলছিল খাতায়, যার কাছ থেকে আমি তুলছিলাম আমার খাতায় লেখা ছিল এটা ইম্পর্টেন্ট, মানে ব্যাখ্যাটা, ঠিক আছে। স্টোক্যাস্টিক প্রসেস আর হচ্ছে মার্কভ চেইন। এই যে এটা মার্কভ চেইন মানে হচ্ছে একটা চেইন যেটা যাইতে থাকে। এই যে এইখানে, এই যে এইখানে হচ্ছে কি যে আমার এখানে দেখা যাইতেছে যে এইখানে সবকিছুই সেম, কানেকশনের মাধ্যমে বুঝাচ্ছি। এইখানে একটা জিনিস নতুন, সেটা হচ্ছে কি স্টার্ট কই হবে ওটা বলে দিচ্ছে, কিন্তু এইখানে কিন্তু এটা বলে দেয় না কোন দিকে যাবে, দুই দিকেই যাইতে পারে, ঠিক আছে। এখন এই টাইপের গুলো আমি এখন ইউটিউবে দেখি নাই। এটা যে এটা, আচ্ছা, এটা একটু দেখি এখানে কি বলে। যে আমার বলা, আমার দুইটা স্টেট দেওয়া আছে, একটা হচ্ছে রেইনি আর একটা হচ্ছে ড্রাই। আর এইটা আমার মডেলটা দেওয়া আছে, মডেলটা দেওয়া আছে মানে আমি বুঝতে পারতেছি কার পার্সেন্টেজ কত, তাই না। যে রেইন থেকে যদি আবার রেইনি হয় তাহলে 2 দিনই যদি বৃষ্টি হয় তাহলে 0.3, রেইন থেকে যদি শুকনো শুষ্ক করতে যায় তাহলে 0.7, বোঝা যাচ্ছে যে এখানে কিভাবে মানে এক্সচেঞ্জ হচ্ছে। আর ইনিশিয়াল যে প্রবাবিলিটিস এটা প্রশ্নে দেওয়া থাকে, ঠিক আছে। এইটা কেন লাগবে, এইটা লাগবে কি যখন আমরা একটা ম্যাথ সলভ করব আমার তখন কাজে লাগবে, ঠিক আছে। আমি যখন একটা ম্যাথ সলভ করব, এটা আমি একটা ম্যাথ দেখাবো তখন আমি ইজিলি দেখাবো, ঠিক আছে। এখন এখানে সাপোজ আমার এখানে একটা প্রবাবিলিটি বলা আছে যে এই যে এই স্লাইডে যে এইগুলো দেওয়া আছে না, এগুলো কেন জানি আমার কাছে একটু ঝামেলা মনে হয়, ঠিক আছে। কারণ এটা যে দিছে ড্রাই ড্রাই রেইন রেইন, ঠিক আছে, স্যাম্পল, এটা আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে রেইন রেইন নিলাম, রেইন ড্রাই নিলাম, ড্রাই ড্রাই নিলাম, শেষে ড্রাই নিলাম। হ্যাঁ, কিন্তু এখানে তো আরো অনেকগুলো স্টেপ হইতে পারে, ঠিক আছে। যে রেইন থেকে রেইনে আসলাম, ঠিক আছে, তারপর হচ্ছে আমি রেইন থেকে কিসে গেলাম, এই যে রেইন থেকে রেইন, তারপর ড্রাই থেকে রেইন, ড্রাই থেকে রেইনে গেলাম, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রাই ড্রাই, ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাই। হ্যাঁ, এখানে কিন্তু ওভাবে উল্লেখ করা নাই যে কি করতে হবে আসলে, আমার কাছে মনে হয় এটা আরেকটু ভালোভাবে দেওয়া উচিত ছিল। এটি কেমন জানি মাথার উপর দিয়ে যাইতেছে রে। হ্যাঁ, এইটা অনেক, এই যে এইটা খুব ঝামেলা। এগুলো হচ্ছে এই যে এরকম প্রশ্নে দেওয়া থাকতে পারে, তখন আমাকে ম্যাথ নিয়ে কাজ করতে হবে, আমি ওটা ইউটিউব থেকে ভালোভাবে দেখাই দিই, ঠিক আছে। এগুলো আহামরি তেমন একটা ই নাই, আমার মনে হয় না এই টাইপের গুলো দিব পরীক্ষা, ঠিক আছে। তো ইউটিউব থেকে একটা মানে একটা ই আছে। ইনার যে ভিডিও গুলো আছে যদি আগে, কিন্তু ইনার হইতেছে সব ম্যাথ এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। আমি একটা দেখা দেবো, বাকিগুলো জাস্ট দেখলেই বুঝতে পারবো। মার্ক করছি, আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। দেখি ইন্ডিয়ান না? হ্যাঁ, ইন্ডিয়া, কিন্তু হইতেছে এই টাইপের ম্যাথ গুলো আমি দেখছি যে যদি আসে এই টাইপের গুলাই আসবে, ঠিক আছে। কারণ সাইডে যেগুলো দেওয়া আছে ওগুলো আহামরি কাজের না। এই শালারা একদিক দিয়ে সেরা বুঝছিস, টিউটোরিয়ালের দিক দিয়ে। বাপরে বাপ, এগো ভাই বোঝানোর সিস্টেম এত ভালো। আমি একজনকার বাংলা ভিডিও দেখছিলাম, বুঝছো, মানে একদম ফাউল একটা, যে সর্বনিম্ন পর্যায়ে থেকে অচেত। আমার দেখে তো আমি আরো অসুস্থ পড়ে গেছি, আমি আসলে কি শিখলাম। এই তুই যে কোনো টিউটোরিয়াল সার্চ দিবি সব দেখবি ইন্ডিয়ান। এই ভূমিকা আছে, এটা আমি এখানে দিয়ে দিই, এই যে দিয়া দিছি, এখান থেকে একটু দেখতে হবে। এখানে আমি এখান থেকে জাস্ট একটা শুরুর একটা ম্যাথ বুঝেছি, আসলে ইম্পর্টেন্ট একটা দেখা, ঠিক আছে, যেটা আমি দেখছি। এই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, জানি না যদি স্যার আসলে একটু মানে ই করে, বলা যায় না, কারণ স্যার তো আর নিজে থেকে প্রশ্ন বানায় না, প্রশ্ন বানাইলে এই টাইপের প্রশ্নগুলাই দিবে, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলাই দিবে আমার বিশ্বাস। কারণ হচ্ছে এগুলা প্রশ্ন বানানো তো আর চারটিখানি কথা না। এখানে এই ম্যাথ করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, হ্যাঁ। সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়াল টু a নট ইন্টু pn। এটা মার্ক করবেন না? হ্যাঁ, মার্ক করব, ঠিক আছে। এই যে এইখান থেকে আমাদের আসলে ম্যাথ আমরা কি করতে পারবো, যে এখানে আসলে এগুলো হচ্ছে যে ম্যাথ, ঠিক আছে।
এই সূত্রটা কাজে লাগবে। মূলত এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এইটা যে বলা আছে এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এই যে আমি একটু আগে স্লাইডে যখন দেখাচ্ছিলাম, এই যে ইনিশিয়াল স্টেট দেখা যেতেছে, এই যে উল্লেখ করা আছে, এই যে ইনিশিয়াল স্টেটটা হচ্ছে আমাদের এলো, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। আর পিএনটা যে হচ্ছে এই যে আমরা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বানাইছি, এইটাই হচ্ছে আমাদের পিএন। এখন এইটাকে নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে। তার আগে কি করতে হবে, আমাদের একটু এখানে খসড়াটা বানাই নিতে হবে। খসড়াটা কিভাবে বানাইতে হবে এখানে আমরা দেখি, এ কোম্পানি এক্সিকিউটিভ চেঞ্জেস হিজ কার এভরি ইয়ার ইফ হি হ্যাজ এ কার অফ মেক এ, মানে যদি একটা এ কোম্পানির গাড়ি থাকে তাহলে নেক্সট ইয়ার সে কি কোম্পানির গাড়ি নিবে, বি কোম্পানির গাড়ি নিবে। তার মানে কি, তার যদি এ কোম্পানির গাড়ি থাকে নেক্সট ইয়ারে সে কি কোম্পানির গাড়ি নিবে, বি কোম্পানির গাড়ি নিবে, ঠিক আছে। ইফ হি হ্যাজ এ কার অফ বি দেন হি চেঞ্জেস ওভার এ কার টু মেক সি। তার মানে কি, তার যদি বি কোম্পানির গাড়ি থাকে তাহলে সে কোন কোম্পানির গাড়ি কিনবে, সি কোম্পানির গাড়ি কিনবে। However, if he has a car of C, তার যদি সি কোম্পানির গাড়ি থাকে তাহলে সে বি তেও যাইতে পারে অথবা এ তেও যাইতে পারে, এ কোম্পানির গাড়িতেও যাইতে পারে, ঠিক আছে। এখন এই জায়গায় আসলে এখন বলছে কি, এই জায়গায় হচ্ছে মজার মানে জিনিসটা, ঠিক আছে। এই যে এখানে বলে দেওয়া ছিল যে এ অর বি অর সি, হ্যাঁ। এই যে এখানে আরেকটা জিনিস বলা আছে যে হি জাস্ট লাইক টু ওভার, এখানে সিও নিতে পারে সে, ঠিক আছে। এই যে এখানে however if he has a car of make C, মানে একটা সি কোম্পানির যদি গাড়ি থাকে তাহলে সে এতেও যাইতে পারে, বি কোম্পানিতেও যাইতে পারে, সি কোম্পানিতে যাইতে পারে। তার মানে কি, মূলত প্রশ্নটা কি বলা আছে যে সে গাড়ি চেঞ্জ করে কিভাবে, যদি সে প্রতি বছর সে যদি একটা ধর আজকে এই বছর যদি সে একটা হোন্ডা কোম্পানির গাড়ি চালায়, পরের বছর সে একটা মার্সিডিসের চালাবে, তারপরের বছর হচ্ছে একটা সিভিকের চালাবে, তারপরের বছর হয়তো সিভিকেও যাইতে পারে, হোন্ডাও যাইতে পারে, অথবা মার্সিডিসও যাইতে পারে, সেটা তার ইচ্ছা। এখন এই জায়গা থেকে আমাদের ম্যাথ শুরু। প্রশ্ন, রাইট টিপিএম, এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাকে আগে বানাইতে হবে, ঠিক আছে। ইফ হি হ্যাড এ কার অফ মেক সি ইন 2008, তার মানে এই যে আমার বলছে কি যে রাইট ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইফ দাদা হি হ্যাড, এটা একটু আবার প্রথম দিয়ে বলবো। ওকে। আমার ধরো একজন একটা কোম্পানির মালিক, ঠিক আছে। ধরো তুমি রিফা, তুমি কি করো, প্রত্যেক বছর গাড়ি চেঞ্জ করো, ঠিক আছে। তোমার অভ্যাস হচ্ছে প্রত্যেক বছর গাড়ি চেঞ্জ করা। এখন তাহলে কি করবা, যে তুমি ধরো এই বছরে তুমি এ কোম্পানির গাড়ি চালাচ্ছ, আমি ধরলাম এটা একটা হোন্ডা কোম্পানির গাড়ি, হ্যাঁ। পরের বছর কিসে যাবা, পরের বছর তুমি যদি এই বছর হোন্ডা চালাও তাহলে পরের বছর তুমি বি কোম্পানিতে যাবা, বি কোম্পানিটা আমি ধরলাম মার্সিডিজ। বি কোম্পানি যখন গাড়িটা পরের বছর চালাইলা, তারপরের বছর কিসে যাবা তুমি, অন্য একটা সি কোম্পানি যাবা, ধরলাম আমি এটা সিভিকের, হ্যাঁ। তার মানে কি, তুমি যখন হোন্ডা চালাচ্ছ পরের বছর তোমাকে কিসে যাইতে হবে, মার্সিডিসে যাইতেই হবে। তুমি যখন আমরা এইভাবে চিন্তা করি, হ্যাঁ, যে এ কোম্পানি যখন গাড়ি চালাচ্ছ পরের বছর তোমাকে বি কোম্পানিতে যাইতেই হবে। বি কোম্পানির যখন তুমি গাড়ি চালাচ্ছ পরের বছর তোমাকে সি কোম্পানির গাড়ি চালাইতেই হবে। আর যখন তুমি সি কোম্পানির গাড়ি চালাচ্ছ তারপরের বছর তুমি চাইলে সি কোম্পানির চালাইতে পারো, বি কোম্পানিরও চালাইতে পারো, এ কোম্পানিরও চালাইতে পারো, ঠিক আছে। এখন বলছে কি, যে এই জায়গায় এখন খেলা শুরু। খেলাটা কিরকম, এই প্রশ্নটাতে যে রাইট টিপিএম ইফ হি হ্যাড এ কার অফ মেক সি ইন 2008, তার মানে কি, আমার ইনিশিয়াল স্টেটে কি বলা আছে, ইনিশিয়াল যে প্রশ্নটা ইনিশিয়াল, সেখানে কি বলা আছে যে আমি সি কোম্পানির একটা গাড়ি চালাচ্ছি, সি কোম্পানি, এই যে সি কোম্পানির গাড়ি চালাচ্ছি কবে, সাল কত বলা আছে, 2008, ঠিক আছে। এখন আমার সি কোম্পানি দিয়ে দিছে, তার মানে কি আমি এই বছরে বা 2008 সালে সি কোম্পানি গাড়ি চালাচ্ছিলাম, তাহলে পরের বছর যখন আমি গাড়ি চেঞ্জ করব তাহলে দেখো আমার অপশন অনেক বেশি, আমি চাইলে সি এরও চালাইতে পারি, বি এরও চালাইতে পারি, এ এরও চালাইতে পারি। প্রশ্ন কিন্তু এইভাবেই দিবে, তোমাকে বলবে না যে এ এর জন্য, কারণ এতে বললে তুমি জানো তোমাকে বিতে যাইতেই হবে, তোমার তো কোনো আর মাপ নাই, ঠিক আছে। কিন্তু দেখো সিটা কেন বলছে, কারণ হচ্ছে এখান থেকে তোমার তিন দিকেই তুমি যাইতে পারতেছো, এই জন্য। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এখন বলছে কি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল হ্যাভ এ কার অফ মেক এ 2010, তার মানে কি এ 2010-এ থাকার প্রবাবিলিটিটা কত,
2010 সালে এ গাড়ি চালানোর প্রবাবিলিটি কত, আর বি কোম্পানি গাড়ি চালানোর প্রবাবিলিটি কত 2011 সালে। এইটুকু প্রশ্নটা এইটুকু পর্যন্ত ক্লিয়ার যে আসলে কি চাইছে? আচ্ছা আরেকবার বলি প্রশ্নটা। হ্যাঁ, যে আমি ধরো সি কোম্পানির একটা গাড়ি চালাচ্ছি 2008 সালে। আমরা কি জানি সে প্রত্যেক বছর কি করে, গাড়ি চেঞ্জ করে কিনা? তার মানে কি, তাহলে 2008 সালে যদি সি কোম্পানি চালায়, 2009 সালে তাকে গাড়ি চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করলে তার হাতের অপশন কি কি আছে? সিতেও সে যাইতে পারে, বি কোম্পানিরও চালাইতে পারে, এ কোম্পানিরও চালাইতে পারে, তাই না? 2009-তে গেল, এখন 2010-এ যে কোনো একটা চুজ করার পর তো 2010-এও তাকে চেঞ্জ করতে হবে। তাহলে 2010-এ এ কোম্পানির গাড়ি চালানোর প্রবাবিলিটি বের করতে বলছে, আর 2011-তে বি কোম্পানির গাড়ি চালানোর প্রবাবিলিটি বের করতে বলছে। ঠিক আছে, এখন এইটা করার জন্য আমাকে প্রথমে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ইনিশিয়াল। হ্যাঁ, আমরা প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বানাবো। এ বি এ বি সি। আচ্ছা, আমি যদি এ থেকে বি তে যাইতে পারি, যদি আমার একটা রাস্তা থাকে, যদি আমার একটা ওয়ে থাকে, তাহলে এই জায়গায় হবে 1। যদি আমার দুইটা রাস্তা থাকে তাহলে হবে 0.5। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, এগুলো ম্যাথ করা। আরেকবার একটু বলতো। আচ্ছা, ধর আমি এ থেকে শুধু বি তে যাইতে পারতেছি, এই যে এ থেকে আমি শুধু বি তে যাইতে পারতেছি, তার মানে এটার মান হবে 1। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, আর আমার যদি এ থেকে আমি আরো অনেক জায়গায় যাইতে পারি, তাহলে এটা মান আমার আলাদা হবে। ঠিক আছে, এখন আমরা এখানে কাজটা করি। আমি এ থেকে এতে যাইতে পারি কি? এটা কি কোন একটা লুপ দেওয়া আছে? তাহলে এটা হবে 0। কিন্তু আমি এ থেকে বি তে যাইতে পারি, এই জন্য এটা 1। আমি কি এ থেকে সি তে যাইতে পারি? এই থেকে না। তাহলে এটা 0। বি থেকে কি এ তে যাওয়া যায়? না। বি থেকে বি তে? না। বি থেকে সি তে যাওয়া যায়। হুম। 1। হ্যাঁ, এখন হচ্ছে এই ম্যাথটা এখানে মানে একটা জটিল আছে, এটা আমি জাস্ট একটা কাজ করি, এটা জিনিস সরাই দিই, তাহলে শুরুতে আসলে এটা বোঝানো খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন সি থেকে কিসে কিসে যাওয়া যায়? সি থেকে কি সি তে যাওয়া যায়? না, সি থেকে সি থেকে যাওয়া যায় না। না। সি থেকে এ তে যাওয়া যায়, বি তে যাওয়া যায়। তার মানে কি, আমাকে যেহেতু দুই জায়গায় যাওয়া যায়, তাহলে আমি 1টাকে ভাগ করে দিলাম 0.5 0.5। যদি এখানে 3 জায়গায় যাওয়া হইতো তখন হ্যাঁ, তখন কি হইতো? তখন আমাকে 1টাকে 3 দিয়ে ভাগ করতে হইতো, তখন 0.33 কিছু একটা আসতো। বুঝছি। ঠিক আছে, ওটা বিষয়ে আমার হচ্ছে, আমি এটা সোজা শুরুতে সোজা বোঝানোর জন্য আমি ধরে দিতে। তাহলে দাদা বুঝা গেল এটা? দাদা এটা পিছনে গেছে দেখি কি 0.15 ধরছে? না না না, দেখো আমরা কি জানি যে আমি যখন একটা থেকে আরেকটা যাব, আমার হচ্ছে যদি একটা রাস্তা থাকে, হ্যাঁ, ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি ডিরেক্ট একটা সোজা রাস্তা পাইছো, যে এই রাস্তাটা পার হইতে গেলে তোমার 10 টাকা লাগবে, তুমি একবারে কি 10 টাকা দিয়ে দিবা না? এখন তোমার হাতে ধরো তোমার কাছে 10 টাকা আছে, তোমার সামনে দুইটা রাস্তা আছে, তোমাকে দুই রাস্তায় যাইতে হবে। এখন তাহলে তোমাকে যদি সমানভাবে ভাগ করে দাও, তাহলে কয় টাকা করে দিবা? 5 হ্যাঁ, তেমন দেখো সি থেকে আমি বি তেও যাইতে পারি, এ তেও যাইতে পারি, তা আমাকে কি সমান ভাগে ভাগ করে দিতে হবে না? ঠিক আছে, আর এখন এইটা হইছে কিনা কিভাবে বুঝবো? এই যে এই পুরা রোটা, মানে রোটা যোগফল হইতে হবে 1। এই পুরা রোটার যোগফল কি হইতে হবে? 1। এই যে এই তিনটা যোগ করলে 1 আসে, এই তিনটা যোগ করলে 1 আসে, এই তিনটা যোগ করলে 1 আসে। দাদা এই যে 1 গুলো আমরা ধরছি, এটা তো আমরা ইনিশিয়াল ভাবে বুঝতে ধরছি, কিন্তু এগুলো মানও কি দেওয়া থাকতে পারে? না না, এগুলো তোমাকে এইভাবে নিতে হবে, এটা এইভাবেই হবে, বুঝতে পারছো? 0 আর 1 দিয়ে। হ্যাঁ, যদি যায় তাহলে 1, যদি না যায় 0। কিন্তু যখন দেখবা যে একটা থেকে দুইটা রাস্তা আছে বা তিনটা রাস্তা আছে, তখন ওই 1টাকে তোমাকে ভাগ করে দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, সি তো সির মধ্যেও গেছিল, তাহলে তো এটা না, আমি বুঝতে এটা সরাই দিচ্ছি, কারণ আমি শুরুতেই মানে কঠিন করতে চাচ্ছিলাম না। বুঝছি। ঠিক আছে, তাহলে এই যে এইটা যে পাইলাম, এইটা হইতাছে কি, এই যে পি, এটা হচ্ছে আমার পি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার পি। ঠিক আছে, তাহলে এইটা গেল। এখন আমার লাগবে এ, লাগবে ইনিশিয়ালটা, কিন্তু আমার এখানে বলা নাই। ইনিশিয়াল কি আমার এখানে বলা আছে?
কোথাও ইনিশিয়ালে কোনো কিছু বলা আছে না, এটার একটা ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমরা কি, আচ্ছা আমরা এইটুকু আমরা বলি যে আমরা কি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করাটা বুঝাইতে পারছি? ওকে, এখন আমরা ইনিশিয়ালে যাব। হ্যাঁ, ইনিশিয়াল কিভাবে যাব? আমার গাড়ি কোম্পানি কয়টা আছে? 2-3টা, এ বি সি। এখন ইনিশিয়াল আমরা কিভাবে বুঝবো? এই যে এইটা থেকে, এইটা আমার এখন কাজে লাগবে। কি কাজে লাগবে? আমার 2008 যে বলা আছে, এটা কি শুরুর বছর? হ্যাঁ, তার মানে এইটা ইনিশিয়াল। তার মানে কি, ইনিশিয়াল যখন আমার অবস্থান চলতেছে, আমি কোন কোম্পানির গাড়ি চালাচ্ছি? ইনিশিয়াল অবস্থাতে আমি সি কোম্পানির গাড়ি চালাচ্ছি। এই জন্য শুধু সি তে 1 হবে, বাকি দুইটাতে 0। ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল, যেটাকে A0 দ্বারা প্রকাশ করা হয়। এখন আমার কথা হচ্ছে, আমি আবার বলি যে আমি 3টা শুধু নিলাম কেন, এ বি সি? কারণ কি, আমার এখানে শুধু 3 কোম্পানির গাড়ির কথাই বলা আছে। ঠিক আছে, আর ইনিশিয়ালে বলা আছে আমি কোন কোম্পানির গাড়ি চালাচ্ছি 2008 সালে, এটা হচ্ছে ইনিশিয়াল। এর আগে কোনো সালের কথা বলা নাই, এটাই আমার শুরু। এই জন্য আমি যেহেতু সি কোম্পানির গাড়ি চালাচ্ছি, আমি সি তে 1 দিয়ে রাখছি। এমন হইতো যে আমি এ অথবা বি কোম্পানির গাড়ি চালাচ্ছি, তাহলে ওইটাতে আমি 1 দিতাম। ঠিক আছে, মানে যে কোম্পানির গাড়ি চালাবো ওইটাতে আমি 1 দিব। তাহলে এই সূত্রে আমি দুইটা জিনিস পাইলাম, এইটা একটা পাইলাম, এইটা একটা পাইলাম। এখন আমার বের করতে হবে এন। এখন এন নির্ভর করে কিসের উপর? এন নির্ভর করে আমার প্রশ্নে অ্যানসার কত কত সালের চাইছে। ঠিক আছে, এইটার অ্যানসার কত কত সালের চাইছে। এখন এই যে এই জায়গায় কাজে লাগে, আমার শুরুর সালটা কত? 2008। এটা হচ্ছে A0, তারপরে হচ্ছে A1 2009, তারপরে হচ্ছে A2 হচ্ছে কত? 2010, তারপরে হচ্ছে A3, এটা হচ্ছে 2011। আমাকে এই পর্যন্তই যাইতে হবে, কারণ আমার এখানে 11 পর্যন্তই বলা আছে। ঠিক আছে, এখন আমি একটা জিনিস দেখাই, আমার 2009 আসলো কিভাবে? কারণ আমার সাল তো সিকোয়েন্সিয়ালি যায়, আমার তো 8-এর পরে ডিরেক্ট 10 আসার সুযোগ নাই। কারণ প্রত্যেক বছরই চেঞ্জ করে। আমাকে 9 সালে কি চেঞ্জ করছে এটা আমার মাথা ব্যথা না, কিন্তু আমার 10 সালে যাতে এ আর 11 সালে বি ব্যবহার করে, ওইটার আমার প্রবাবিলিটি বের করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এইটা আসলো। এখন আমরা যদি সূত্রটা দেখি, সূত্রতে দেখতে পাচ্ছি এখানে এন এর মান যত হবে, পি এর মানও তত হবে। ঠিক আছে, এখন আমার দরকার কি? আমার দরকার এইটা আর এটার এর মান। কারণ কি, আমার 2010-এও একটা অ্যান্সার আসবে, 2011-তেও একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? কারণ এখানে এর প্রবাবিলিটি 2010 সালের জন্য বের করতে বলছে, বি এর প্রবাবিলিটি 2011 সালের জন্য বের করতে বলছে। এখন আমরা সূত্রতে কি জানি যে এ এন ইকুয়াল টু এ নট পি এন। এখন এই জায়গায় আমি এ নোটের মানটা আমি জানি, এই যে এটাই। হ্যাঁ, পি এর আমি বের করছি, যে এটা হচ্ছে পি। কিন্তু আমাকে এখন এ স্কোয়ারের মান বের করতে হবে। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে কি এটা না? কারণ এখানে এন এর মান যত হবে, এখানেও এন এর মান তত হবে। তাহলে আমাকে যখন এই যে পি স্কোয়ার বের করতে হবে, এখন আমাকে কাজ করতে হবে। এখন হচ্ছে আমার মূলত ক্যালকুলেশন শুরু। রাকিব একটু আরেকবার বলতো একটু। দাদা পি স্কয়ার কেন? কারণ হচ্ছে আমাকে এই যে আমার এ স্কোয়ারের মান বের করতে হবে, এ কিউবের মান বের করতে হবে। আমি শুরুতে এ স্কোয়ারের মান বের করতে যাচ্ছি। এখন সূত্রটা হচ্ছে কি, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ নট ইন্টু পি টু দি পাওয়ার এন। এ নট হচ্ছে এই যে এইটা। এখন আমাকে তাহলে এখন দেখো, আমি যখন তাহলে এন এর, আমাকে এখানে স্কোয়ারের মান বের করতে হচ্ছে, তাহলে এন এর মান কত? রাকিব একটা মিনিট হোল্ড কর, নিউ মিট দিতেছি, মিটার অফ হয়ে যাবে, বুঝছস? দাদা এ অন এর মান বের করতে হবে না 2009? দাদা আমি তোমাকে দেখাই। দাঁড়া নিউ মিট দিতেছি, এনে কইস দাঁড়া।
ঢুক এটা ঢুক। এখানে দিছস? হ্যাঁ চ্যাট বক্সে দেখ। ওকে ওকে। In this video, we are going to discuss a problem based on Markov. আচ্ছা শুরু করি। হ্যাঁ হ্যাঁ শুরু কর। আচ্ছা, এইখানে আমার ইনিশিয়াল, আমি আরেকটু জাস্ট প্রশ্নটা একটু বুঝিয়ে দিই। এখানে আমার ইনিশিয়াল সাল দেওয়া ছিল 2008, আর 2008-এ বলা ছিল সে সি কোম্পানির গাড়ি চালায়, এই জন্য আমি এখানে সিতে 1 দিছিলাম। এখন আমার হচ্ছে আমাকে বের করতে বলছে কি 2010 আর 2011, তাই না? তাহলে আমরা যদি সিকুয়েন্সিয়ালি আসি, 8-এর পরে আসে 9 যেটাকে আমি 1 ধরলাম, তারপর হচ্ছে 10 যেটা আমি a স্কয়ার ধরলাম, তারপরে 11 যেটা আমি a কিউব ধরলাম। আচ্ছা 1 কেন ধরা লাগবে? 1 না ধরলে হইব না? আমাদের না এটা সিকুয়েন্সিয়ালি যাচ্ছে না। কোশ্চেন কিভাবে থাকবে? সিকোয়েন্সিয়ালি হ্যাঁ, থাকবে। যদি এরকম প্রশ্ন আসে এইভাবে বলে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে এখানেই হবে। এই নিচে দে তো লিংকটা আমার সঙ্গে। আমি তো বাইরে গেছি এখান থেকে, ওই মিট থেকে, ওই যে আসছে। না এটা ওর কথা আমি গ্রুপে দিছি। ঢুকছে তো ঢুকছে। ওকে আচ্ছা ঠিক আছে। এখন আমার কিন্তু এই যে এইটুক যে আমি কাজ করলাম না, আমার ম্যাথের কাহিনী শেষ। এখন জাস্ট ক্যালকুলেশন আর ভ্যালু বসানো, আমার অ্যান্সার শেষ। এখন হইতাছে কি, আমার দরকার হচ্ছে 2010 সালেরটা, তাই না? 2010 সালকে আমি কি দ্বারা প্রকাশ করছি? a স্কয়ার। তাহলে n এর মান যেহেতু এখানে 2, তাহলে এখানেও n এর মান কি হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে এখন আমি এইটার মান জানি, আমাকে এইটার মান এখন বের করতে হবে। আমি শুধু p এর মান জানি, p স্কয়ারের কিন্তু মান জানি না। এখন p স্কয়ার বের করার উপায় কি? p স্কয়ার মানে হচ্ছে p * p। তার মানে কি, এই ম্যাট্রিক্সটা দুইবার গুণ করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন তার মানে কি যে মেবি ম্যাট্রিক্সটা কি ছিল? 0 1 0 0 1 0 0 0 1 0 0 1 0.5 0.50। এই ম্যাট্রিক্সটা এইভাবে দুইবার গুণ করলে আমি পি স্কয়ারে মান পাবো। হ্যাঁ, এখন আমাকে একটু ক্যালকুলেটরে গুণ করে দেখতে হবে, না হলে আসলে হবে না। এটা ম্যাট্রিক্সের গুণে তো ভুল গেছে। আজ ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায়, সমস্যা নাই। আমার বিশ্বাস এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই টাইপেরই প্রশ্ন আসবে, একদম 100% শিওর, কারণ এর বাইরে কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি, গুণ করলে আসে হচ্ছে ক্যালকুলেটরে আমি গুণ করছি 0 0 1 0 0 1 0.5 0.5 0 এটা তাহলে আমরা কি পাইলাম? পি স্কয়ার পাইলাম। ঠিক আছে, তাহলে দেখ আমার কিন্তু ম্যাথের এইটার কাহিনী শেষ। আমি a নট জানি 0 0 1, আমি এখন পি স্কয়ারও জানি। ঠিক আছে, পি স্কয়ার হচ্ছে কত? 0 0 1 0.5 0.5 0 0.5 0.5। এখন যদি আমি এইটার সাথে এটা গুণ করি তাহলে আমার অ্যান্সার চলে আসে। হ্যাঁ, আমি যদি এইটার সাথে এটা গুণ করি তাহলে কি আসে? আমরা একটু করি, সেটা হচ্ছে একটা রো 3টা কলাম, 0 0 তাহলে আমি এইটুক তো বুঝা গেছে পি স্কয়ার কিভাবে বের করছি। দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আমার পি স্কয়ার আসতেছে, এই জায়গায় আমি বসাই দিলাম। এখন বসাই দিয়ে কি করতে হবে? এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। একটু আমি করে নেই। দাদা
ক্যালকুলেটরে কিভাবে যেন গুণ করে ভুলে ওইটা দাদা একটু ইউটিউবে দেখে নিও, এটা ইউটিউবে খুলবা, ইউটিউবে দেখবা। ঠিক আছে? আর ওইটাও যদি দেখা দিই তাহলে তো সময় যাবে। আল্লাহ জানে আমি ম্যাট্রিক্সটা মানে গুণ করতে ভুল করতেছি নাকি আল্লাহ জানে। এই হচ্ছে 2010, এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে ভুল করতেছি কিনা আল্লাহ জানে। চারটা ম্যাট্রিক্স, এরপর 0.5 0.5 ঠিকই আছে। 3 ইনটু, আচ্ছা এটা গুণ করলে আসে কি, এটা গুণ করলে আসে হচ্ছে 0 0.5 0.5, ঠিক আছে? যখন আমি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব, গুণ করলে আসে 0.5 0.5। এখন আমরা কি জানতাম, প্রথমটা হচ্ছে আমার এ কোম্পানির গাড়ি, পরেরটা হচ্ছে বি কোম্পানির গাড়ি, তারপরটা সি কোম্পানির গাড়ি। এখন আমাকে বলছিল কি 2010 সাল, আমরা এখন কোনটাটা বের করলাম, 2010 সালেরটা বের করলাম, তাই না? এখন 11 সাল না 2010 সালেরটা বের করছি, এখন 11তে যাইনি, ঠিক আছে? তাহলে এ বি সি এভাবে। এখন আমাকে 2010 সালের জন্য এ কোম্পানির গাড়ির প্রবাবিলিটি বের করতে বলছিল, যে এই কোম্পানি গাড়ির প্রবাবিলিটি চালানোর প্রবাবিলিটি কত, এটা কত আসছে, 0। তার মানে এ কোম্পানির গাড়ি চালানোর প্রবাবিলিটি 2000, ঠিক আছে? এই কোম্পানির গাড়ি চালানোর প্রবাবিলিটি 10%, মানে 0%, যেহেতু এইটার এই জায়গার ভ্যালুটা হচ্ছে 0। এই জন্য আমি কি করব, আমি যখন ইনিশিয়াল ভাবে লিখে দেবো না, তখন আমি এবিসি উল্লেখ করে দেবো, তাহলে কি হবে, ওই বরাবর এইটাও সেম হবে। এখন আমাকে বের করতে হবে এ কিউবের জন্য। আচ্ছা তাহলে কি, আচ্ছা এ কিউব তো সেমই না, ওই পি হচ্ছে 3টা ম্যাট্রিক্স গুণ করুন। হ্যাঁ এ কিউবের জন্য করতে গেলে এ নোট আমার সেম থাকবে, আর এখানে হবে পি কিউব। এখন পি কিউব কিভাবে করব, আমার তো অলরেডি পি স্কয়ার বের হয়ে গেছে, ওইটার সাথে একটা পি গুণ করে দিব, তাহলে পি কিউব হয়ে গেল। হওয়ার পর তারপরে সেম এই যে ম্যাট্রিক্সটা গুণ করলে আসবে ওইটা, তারপর গুণ করলে এই বরাবর যে সিকোয়েন্সটা আসবে তার একটা সিকোয়েন্স আসবে। হ্যাঁ ধরলাম এটা আসলে 0.5, এটা আসলে হচ্ছে 0.75, এটা 0.25, ধরে নিলাম যে এইটাই আসবে এমনটা না, ক্যালকুলেশন করলে আসবে। এখন এইটা হচ্ছে আমার, এই যে আমার কিউবটা কিসের জন্য ছিল, 11 সালের জন্য ছিল। 11 সালে কোন কোম্পানির কথা বলা ছিল, বি। আমরা কি জানি যে এইটা হচ্ছে আমার বি, তাহলে বি গাড়ি চালানোর প্রবাবিলিটিস কত, 75%। শেষ। বাইরে ভাই পুরা মাথা খাইয়ে দিছে এই ম্যাথটা। এইটা তো শুধু একটা ম্যাথ, এই টাইপের বহুত ম্যাথ আছে, ঠিক আছে? সবই তাহলে- টাইপ আলাদা আলাদা। হ্যাঁ মানে এরকমই বলতে গেলে কাছাকাছি। তাহলে আমি আগে সব ইজিলি আরেকবার রিক্যাপ করি, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে কি, আমার যে শুরুতে যে ব্যাখ্যামূলক জিনিসটা আছে ওইটা থেকে এরকম একটা বানানো, ডায়াগ্রাম বানানো, তারপর হচ্ছে ম্যাট্রিক্সটা বানানো, ঠিক আছে? ট্রানজিশন। তারপরে হচ্ছে কি, আমার প্রশ্নে ইনিশিয়াল কি বলা আছে ওইটা বের করা। এই যে আমি এখানে ইনিশিয়াল দেওয়া ছিল 2008, তারপরে বলা ছিল 10-11। আমি এখন কি করলাম, ওইটাকে আমি একটু সিকোয়েন্সিয়ালি সাজালাম, এই এ নট A1 A2 A3 সাজানোর পর এখন আমার সূত্রটা হচ্ছে এন এ নট পিএন। এখন তাহলে আমাকে যেহেতু আমার 2010-এরটা লাগবে আর 11টা, তাহলে আমি এই স্কোয়ারটাকে বের করব, তারপর এ কিউবটা বের করব। এখন আমার মনে রাখতে হবে এইখানে যত স্কোয়ার হবে পি এর মানও তত হবে। এখন যেহেতু স্কোয়ার ছিল, দুইটা পি গুণ করে দিছি, কাজ শেষ। এখানে আমার যেহেতু কিউব ছিল, দুইটা পি স্কোয়ার তো আগেই বের করছিলাম, তার সাথে আরেকটা পি গুণ করে দিছি, কাজ শেষ, ঠিক আছে? দাদা এটা বুঝছি, গেল। কিন্তু কিন্তু তুমি ওই সি দিয়ে সিতে আবার লুপে যায়, ওইটা তো কাটতে দিছিলে তখন। দাদা এখন নিজে করো,
তোমাকে আমি শিখাই দিলাম, এখন নিজে করো। না না, ওই সি দিয়ে সিতে যায় তখন ওইটা কি হবে? জিরো লেখছিলাম ওইখানে কি হবে? হ্যাঁ আচ্ছা দেখো, সি দিয়ে যদি সিতে যায়, ঠিক আছে, তাহলে চেঞ্জ হবে কোথায়? এটা হবে 0.333333, এছাড়া তার কোনো চেঞ্জ হবে না, সব সেম থাকবে। রাকিব শুধু- দাদা, হ্যাঁ, এই ম্যাথটাতে তো আমরা 0.3 ইউজ করবো না, কেননা 3 দিকেই তো গেছে। হ্যাঁ কিন্তু আমি তো ওটা কেটে দিছিলাম আর না কি। না না, ওটা বাদ, আমি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। এই ম্যাথের জন্য তো আমরা 3 দিকে ইউজ করব। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই যে 333 দিলাম, ঠিক আছে, এইটাও সেম থাকবে, শুধু এখানে এখন এই জায়গায় একটা 33 আসবে, এই জায়গায় পি স্কয়ারের মানগুলো শুধু চেঞ্জ আসবে, এছাড়া তো আর কোনো চেঞ্জ আসবে না। বুঝতে পারছো? শুধু যখন দুইটা পি গুণ করবো তখন চেঞ্জ আসবে, বাকি সব তো সেমই থাকবে, অ্যানসারটাও চেঞ্জ আসতে পারে। নেক্সট কি টপিক আছে বাবা? নেক্সট হচ্ছে নেভ বায়াস। ওটা শুরু কর ঠিক মতো একটু রিক্যাপ করবে না, বাল মাথাটা ধরে গেছে। ওকে। নেভ বায়াসের কোনো কাহিনী নাই, এটা দাদা হচ্ছে কোশ্চেন কি ওই তোমার এর আগে যা করাইলা এটা কি এই তুমি যেটা করাইছো এইরকমই কোশ্চেন আসবে? এখন দাদা আমার কাছে মনে হয় এই টাইপের ছাড়া প্রশ্ন আসাটা খুব টাফ। হ্যাঁ, আমি তোমাকে এই টাইপের ছাড়াও প্রশ্ন দেখাইতে পারি, কিন্তু তোমাকে আমি দেখাই, এখানে কিছু ম্যাথ আছে। হ্যাঁ, এইগুলো যদি করতে যাই এইটা আসবে না, এগুলো করতে গেলে পাঙ্গি ফাটে যাবে, বুঝছো? সোজা কথা যেটা, এগুলা করতে এই টাইপের ম্যাথগুলো করতে গেলে পাঙ্গি ফাটে যাবে, হিসাব করতে করতে জান বাইরে যাবে। আরে সাবজেক্টটা তো পুরো ক্রিয়েটিভিটি ভাই, সাবজেক্ট। এই স্লাইডে কিচ্ছু নাই, এই দুইটা স্লাইড দিয়ে আছে মার্কভ আর নাইফ বাইস, কিচ্ছু নাই ভাই। তুমি এটা নিয়ে যখন ইউটিউবে ঘাটবা তখন পাবা। আর আরে তো এই নিজে ইউটিউবে ক্লাসে না অ্যাডভাইস কি বুঝাইছ উনি তো নিজেই জান না, কনফিউজ ঠিক পাগল। আছে, এখন ওইটাই আমি কেন বললাম যে যে ফাটে যাবে, কারণ হচ্ছে দেখো এটা প্রবাবিলিটি স্টেটে যে মার্ক, দেখছো কত কাহিনী করা যায় এগুলো নিয়ে। থামো থামো, তুমি এখন এগুলো কাটো। কাটের মাথা ধরে তুই ইয়াতে যা ওইটাই নাইফ ঠিক আছে, ভাই আমি ভাই এই জন্য বললাম সাবজেক্টটা এরা আছে। যে ওই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। হ্যাঁ, আর বাকি আমি যে প্লে লিস্টটা দিছি ওই প্লে লিস্টটাতে ওই টাইপের গুলাই ব্যাখ্যা করা আছে, ওগুলো প্রশ্ন মোটামুটি পারার মতো, ঠিক আছে। কিন্তু যখনই ধরো এর বাইরে যাবা তখন ধরো তুমি ধরো কি ফাটবে এটা তোমার বিষয়, তুমি কি ফাটাতে চাও। আমি কালকে রাতে এগুলা নিয়ে গাজাইতে গাজাইতে আমার মাথা হিট হয়ে গেছে এই কেমনে কেমনে গেল আমার তো এটা ভাই। ওই তো বিরক্ত লাগে, গেম খেলি আবার বসি, গেম খেলি আবার বসি, পানি খাই, শুয়ে থাকি। আচ্ছা, নাইফ বায়াসের আসলে মূলত কি, যে নাইফ বায়াসে কি টাইপের প্রশ্ন আসবে নো আইডিয়া। কেন নো আইডিয়া? কারণ এই স্লাইডের উপরের পার্টের সাথে নিচের পার্টের কোনো মিল নাই, ঠিক আছে, উপরের পার্টের সাথে নিচের পার্টের কোনো মিল নাই। বুঝা গেছে আমার কথা? তাহলে এখন 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 কি করব? এখন হচ্ছে তোমাকে আমি উপরে থিওরিটা বুঝাই দিতে পারি, ম্যাথ কি আসবে আমি জানি না। আর এখানে ম্যাথটা ভুলও আছে। কেন ভুল আছে তোমাকে আমি বলি, যে ম্যাথটা যখন আমি বুঝতে গেছি তখন আমার মনে হচ্ছে না এটা ভুল আছে। কারণ কি দেখো, উই হ্যাভ এ স্মল স্যাম্পল ডাটা সেট অফ 30 রোস। কয়টা রো এর কথা বলছে এখানে? 30টা। আর দিয়ে রাখছে কয়টা এখানে? 50। 15টা, ঠিক আছে। তাহলে কি এখানে আমি কি হিসাব এগুলো মিলাইতে পারবো কোনোভাবেই? ম্যাথটা কোনোভাবে এখানে করা সম্ভব? এটা আমাদের মেশিন লার্নিং এ আসছিল না? ওই মেশিন লার্নিং এ যেটা ছিল হ্যাঁ ওই টাইপেরই, কিন্তু এটার হিসাব আলাদা, এখানে ক্যালকুলেশনের হিসাবটা আলাদা। এটা কি যেন ওই ট্রু টিপি এফপি হ্যাঁ হ্যাঁ, ওগুলা দিয়ে ওইভাবে মানে জিনিসটা সেম, কিন্তু ওইভাবে করা যায় না, বুঝতে পারছো? এখানে অনেকগুলা বিষয় আছে, সাম অফ প্রবাবিলিটিস আছে, লাইকলিহুড আছে, লাইকলিহুড নো পারচেজ আছে। এখন এগুলা কিন্তু সার্ভ বলে নাই, কারণ আমি খাতা দেখছি, যারা, আমি তো ওইদিন ক্লাস করি নাই, কিন্তু যারা তুলছে আমি ওদের খাতা দেখছি, এরকম কোনো কিছুই বলা যায়। এখন এটা যদি বুঝতে যাও, তোমাকে আমি সুন্দর মতো বলি যে মার্কঅফটা দেখেই যদি তোমার মনে হয় যে জটিল, তাহলে নাইফটা দেখলে তুমি বলবা আমি আর পরীক্ষা দেবো না। দেওয়ার ইচ্ছে তো এখন চলে গেছে, ঠিক আছে, যেটা একদম সোজা কথা। ঠিক আছে, সিএসসি তে ভর্তি ছিলাম ভাই সিট প্ল্যান দিছে এই পরীক্ষা আমি ফার্স্ট বেঞ্চে। দৌড় বেটা আরো ম্যাচ খারাপ হয়ে গেছে।
ওই দেহা ঠিক দেখে আছে? সব লেখাও যায় না বেটা। এখন এইটার একমাত্র ভরসা নাইম যদি শর্টকাট ভাবে বুঝাইতে পারে আলহামদুলিল্লাহ, না হলে আসলে আমার দ্বারা এটা আমি থিওরি ছাড়া অ্যান্সার করতে পারবো না। বুঝছো? আর হচ্ছে কি এগুলো না ওইভাবে কোনো ভিডিও নাই, কারণ এগুলো তো মূলত হচ্ছে কোডের জিনিস, ঠিক আছে? এগুলো তো মূলত আমরা অ্যালগরিদমটা ইউজ করি কোডে ব্যবহার করার জন্য, বুঝতে পারছো? কিন্তু এই ম্যাথ তো আমাদের হাতে কলমে করতে হয় না, তাহলে তুমি থিওরি বুঝাই দাও, যদি থিওরি একটু ভরসা পাই, যদি 1-2 মিনিটের আসে বুঝছো? আর কিছু করার নাই। প্রথমত যে নাইব বায়াস থেকে আসে, এই যে এই প্রশ্নটা আসবে, এটাকে কেন নাইব বায়াস বলা আসে, এই যে এটা ভালো প্রশ্ন একটা আমার কাছে মনে হয়। শর্টকাটে কস না, কাজ কি এটা? নাইব বায়াসের কাজ হচ্ছে মূলত কি ওই যে প্রবাবিলিটি বের করাই, ঠিক আছে? কিভাবে প্রবাবিলিটি বের করা, এটা একদম হচ্ছে যে আমার স্ক্র্যাচ থেকে একদম শুরু থেকে বের করতে হয়, ঠিক আছে? কিভাবে শুরু থেকে, যে আমরা এর আগে যেগুলো করলাম ওগুলো আমরা মূলত দেখছি যে টেবিলের মাধ্যমে ম্যাট্রিক্সের মাধ্যমে করতে, কিন্তু এখানে আমার হচ্ছে সূত্র ইমপ্লিমেন্ট করে করতে হয়। অনেক সময় হয় কি যে সূত্রটা আমাদের খাটে না, তখন আমাকে সূত্রটা ভাঙ্গায় মানে ওই ফরম্যাটে বানাইতে হবে, বানায় তারপর করতে হবে, ঠিক আছে? এই বানাই করাটা সবচেয়ে বেশি ঝামেলার। মূলত সূত্র হচ্ছে যে এইটা, হ্যাঁ, যে এইটা হচ্ছে মূলত আমার সূত্র। এখানে এ বি হচ্ছে কি, যে দ্য প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তার মানে কি আমার ধর একটা বি এর কোনো কিছু ভ্যালু দেওয়া আছে বা বি এর কোনো কিছু মান দেওয়া আছে বা সেট দেওয়া আছে, ওইটা থেকে এর প্রবাবিলিটিটা বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তার সূত্র। এখন এটা কি হয়, প্রথমে আগে ই করতে হয় কি লাইকলিহুড প্রবাবিলিটি, মানে বি স্ল্যাশ এ, এ বি এর উল্টা হচ্ছে বি এ, তারপর হচ্ছে পি অফ এ, এর প্রবাবিলিটি বি এর প্রবাবিলিটি, এইটুকু হচ্ছে যা সূত্র। কিন্তু মূলত এই সূত্রটা কোনো কাজেই লাগে না, বুঝা গেছে? যে এই সূত্র কোনো কাজে লাগে না। আমি এই জন্য নাইমদের মানে কইস যাতে একটু বুঝাই দেয়, যদিও শর্টকাটে বুঝতে পারে, তাছাড়া আসলে এটা পড়া সম্ভব না। এইটুক সূত্র মনে রাখতে হবে যে এই সূত্রটা আসলে কি বলছে। এখন এখানে আচ্ছা এইটা একটা ম্যাথ আছে যেটা আলহামদুলিল্লাহ পারা যাবে, ওটা আমরা দেখি। এই টিচার, আচ্ছা ম্যাথটা আগে তুলি, এখানে বুঝাইতে শুরু। এখানে কি বলা আছে, এই টিচার গেভ হার ক্লাস টু টেস্ট, মানে দুইটা সিটি পরীক্ষা নিছে, ধরো 25% কি করছে, সবগুলা পরীক্ষায় পাস করছে, বোধ পরীক্ষায় পাস করছে, 42% পাস করছে প্রথমটাতে, বুঝা গেছে? তার মানে কি, যে ধরো আমাদের যখন পরীক্ষা নিছে, হ্যাঁ, আমার হচ্ছে কি 25% দুইটা পরীক্ষায় পাস করছে, আর হচ্ছে 42% প্রথমটায় পাস করছে, ঠিক আছে? এখন বলছি কি হোয়াট পার্সেন্ট অফ দোজ হু পাস ফার্স্ট টেস্ট অলসো পাস সেকেন্ড টেস্ট। এখন বোথের মধ্যে কিন্তু হচ্ছে দুইটাই পড়ে না, এই যে এই সিকোয়েন্সটা পড়ে না, এটা আলাদাভাবে বের করতে হয়। তার মানে কি আমাকে কি করতে বলছে, যে ধরো প্রথম পরীক্ষাটা যাই পাস করছে, সেকেন্ড পরীক্ষাটা যাই পাস করছে, তার পার্সেন্টেজ বের করতে বলছে। তার মানে কি প্রবাবিলিটিটা এরকম হবে না, এটা আমাকে বের করতে হবে। কেন আমি এইভাবে লিখলাম, আমরা জানি ডান পাশে আগেরটা দিতে হয়, বাম পাশে পরেরটা দিতে হয়। এটা হচ্ছে ফার্স্ট টেস্ট, এটা হচ্ছে কি সেকেন্ড টেস্ট। আমাকে তো অবশ্যই আগে ফার্স্ট টেস্ট পাস করতে হবে, তারপর আমি সেকেন্ড টেস্টে পাস করার বিষয় আসছে। এটার সূত্রটা হচ্ছে কি পি অফ এফ এস ডিভাইডেড বাই, আমি বললাম ঠিক আছে, যে ফার্স্টটায় কে পাস করছে। এখন এটা হিসাব কি, যে আমি যেটুকু আমি সূত্র থেকে বুঝছি যে উপরে যেটা লিখতে হয় এটার উল্টাটা লিখতে হয়, ঠিক আছে, যে এটা উল্টাটা, আর নিচে কি লিখতে হয়, যে যেটা আমার শুরুতে ছিল ওইটাই লিখছি। এখন দেখো আমার এই যে শুধু মানে প্রথমটায় পাস করছে কতজন আছে, 42%, তার মানে 0.42, আর দুইটাতেই পাস করছে কতজন, 20, এই যে 0.25। এটা করলে যেটা আসবে ওইটাই অ্যান্সার। কিন্তু এত ছোট তার প্রশ্ন কি পরীক্ষা দিবে তোমার মনে হয়? আচ্ছা এইখান থেকে আমরা যদি একটু ম্যাথটা দেখি, এটাও একটা ভালো ম্যাথ। এখানে আমার টেবিলটা দেওয়া থাকবে, তাছাড়া সম্ভব না। হ্যাঁ, স্যারকে কালকে কে জানি প্রশ্ন করছিল, স্যার বলছিল টেবিল দেওয়া থাকবে, যেহেতু টেবিলের কথা বলছে এটাও আসতে পারে, এরকমটাও আসতে পারে। এখন এরকমটা আসার চান্সই সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে দেখি, আমার এখানে বলা আছে কি টিচার ফিমেল 8 জন, ফিমেল 8 জন, মেল 12 জন, টোটাল 20 জন।
স্টুডেন্ট ফিমেল 32 জন, মেল 48 জন, টোটাল 80 জন। এখানে আমার টোটালটা আমরা লিখছি। এখন আমার প্রশ্নে কি বলছে, টু ক্যালকুলেট, আচ্ছা প্রশ্ন করি, আচ্ছা প্রশ্ন হচ্ছে টু ক্যালকুলেট, প্রশ্নটা করি। আচ্ছা প্রশ্নটা এমন ছিল যে কতজন এমন টিচার আছে যারা টিচার আবার মেল, ঠিক আছে, যারা টিচার আবার মেল, তার মানে কি টিচার আর মেলের সংখ্যা হচ্ছে কত, 12, আর টোটাল মেল কত, 60। এই যে এখন বলতে পারো যে ভাই আমি নিচে কেন মেলেরটা দিলাম, কারণ এই যে টিচার মেল, আগে টিচার হইতে গেলে কি আগে জেন্ডার হইতে হবে না, জেন্ডার ছাড়া কি টিচার হওয়া সম্ভব, এখানে তো আর এলজিবিটিকিউ নাই, তাই না, হয়তো মেল অথবা ফিমেল, এই দুইটা আগে তো আমাকে মানুষ হইতে হবে, তারপর না আমি টিচার হইতে পারবো। এই যে আমরা কি জানি, যেটা আমার এই পাশে ডান পাশে থাকে আমরা ওইটাই নিচে দিই, এই জন্য মেল, ঠিক আছে। যদি ফিমেল বলতো তাহলে নিচে ফিমেলেরটা আসলো। আমাকে এটা বুঝতে হবে যে আমি টিচার, আমি কি আগে টিচার হব তারপরে ছেলে বা অথবা মেয়ে হবো, এমন তো না, আগে আমাকে ছেলে বা মেয়ে হইতে হবে তারপর আমি টিচার হইতে পারবো, তাই না। এই জন্য আমার ডান পাশে হচ্ছে মেল, বাম পাশে হচ্ছে টিচার, যেটা আগে সেটা ডান পাশে, যেটা পরে সেটা বাম পাশে, ঠিক আছে। আচ্ছা এইটা যদি আমরা একটু দেখি, প্রথম প্রশ্নটা বলা, এটা আমার একটা দেওয়া আছে যে ফ্রেঞ্চ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে, মেল আছে ফিমেল আছে, আর এখানে টোটাল। প্রথম প্রশ্ন ছিল স্টাডিং ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কতজন পড়ে, 130 জন, কতজনের মধ্যে, 200 জনের মধ্যে, এই জন্য 130/200, ঠিক আছে। বিং মেল, এখানে মেল কতজন আছে, মেল আছে 80 জন, কতজনের মধ্যে, 200 জনের মধ্যে। এখানে দেখো বিং মেল অ্যান্ড স্টাডিং জার্মান, ঠিক আছে, বিং মেল অ্যান্ড স্টাডিং জার্মান, দেখো এখানে কতজন, 40 জন, আর টোটাল আমার কতজন, 200 জন, ঠিক আছে। এইভাবে দেওয়া আছে, কিন্তু এরকম আসলে যদি এরকম পরীক্ষা দেয় তাহলে মনে করতে হবে স্যারের দয়া, কিন্তু এরকম আসার সুযোগ নেই। অনেক পেজ দিবে, স্যারে বলেই দিছে এখন এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ এই যে এইটা একটু আমি সর্বশেষ আমি এটা বুঝাইতে পারবো, এরপর এগুলো ভুল আছে, হয়তো আমি বুঝি নাই, নাহলে ভুল আছে যে কোনো, ঠিক আছে। সর্বশেষ আমাদের চলে আসছি। আচ্ছা আমার এখানে এইটা একটা টেবিল দেওয়া আছে, আমার এইটা কিন্তু দেওয়া থাকবে না, আমাকে এইটা দেওয়া থাকবে, এইটা থেকে আমাকে এইটা বানাইতে হবে, এই দুইটা, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল আর একটা হচ্ছে লাইকলিহুড টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল বলতে কি বুঝি আমরা, ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি, কোনটা কত উপরে বা নিচে উঠতেছে, তাই না, তার মানে কোনটার কত মানে ভ্যালু, আমরা দেখো ওই ভ্যালুগুলো এখানে লিখছি। লাইকলিহুড বলতে আমরা কি বুঝাই, যে ওই ভ্যালুটা যে হইতে পারে, লাইকলিহুড বলতে কি যে আমার এটা হইতে পারে, কত মানে কত ভ্যালুটা কত, হওয়ার ভ্যালুটা কত, ওইটা, এই যে এটা। এখন দেখো আমার এখানে এরকম একটা দেওয়া আছে, এটা আমরা এমএলও করছিলাম, এরকম দেওয়া ছিল। এখন আমাকে প্রথমে ফ্রিকোয়েন্সি টেবিল বানাইতে হবে। আমার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়েদার আর একটা হচ্ছে ইয়েস অথবা নো। আমরা প্রথমে সানি দিয়েই শুরু করি, সানি ভাই আমাদের, হ্যাঁ ইঞ্জিনিয়ার সানি ভাই। সানি কয়টা ছিল, 1 2 3 4 5, 5টা আছে, তাহলে আমার টোটাল দেখো সানি যোগ করলে 5 আসে। এখন সানি নো আছে কয়টা, 1টা 2টা, এই যে 2টা নো আর 3টা, তার মানে ইয়েস আছে। আমি এইভাবে ধরে ধরে এটা বানাই না। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আচ্ছা দ্বিতীয় জিনিস লাগবে যে আমার ইএস এখানে টোটাল কতগুলো, ইএস যদি আমি যোগ করি, কোথায় এখানে কল দিছিলা, আচ্ছা এখানে আমার টোটাল কতগুলো ই দেওয়া আছে, 14টা, ঠিক আছে। তার মধ্যে ইএস হচ্ছে 9টা আর হচ্ছে নো কয়টা, 5টা। এখন যদি আমি ওভারকাস্টের জন্য লাইকলিহুড টেবিল বানাই, ওভারকাস্টে আমার ইএস কয়টা আসছে, 4টা, আর আমরা কি জানি টোটাল আমার ভ্যালু কতগুলো, 14টা, এই জন্য 4/14, ঠিক আছে। এটা হচ্ছে ওভারকাস্টের জন্য। উপর থেকে যখন নিচে আসবো তখন শুধু ইএস, ঠিক আছে, তখন আলাদা বিষয়। এখন আমি আগে যা ওভারকাস্ট এগুলোর জন্য করতেছি। রেইনির জন্য আমার কত আসছে, টোটাল আছে 5টা, মানে এখানে আমার ইএস নো মিলে আছে 5, কিন্তু টোটাল হচ্ছে 14টা। হ্যাঁ তারপর যে সানির জন্য আছে 5, টোটাল হচ্ছে আমার 14টা, এই যে পয়েন্ট বের করলাম। এখন আমি নো এর জন্য ইএস এর জন্য বের করবো। এখানে আমার ইএস হচ্ছে 9টা আর টোটাল হচ্ছে 14টা, 9/14, এখানে 5/14। এই লাইকলিহুড যে টেবিলটা আসলো, এইটা থেকে আমাকে এখন এই প্রশ্নটা সলভ করতে হবে।
প্রশ্নটা কি ছিল, এই যে প্রশ্নটা ছিল এইটা, ইফ দ্য ওয়েদার ইজ সানি দেন প্লেয়ার শুড প্লে অর নট। তার মানে কি আমার ওয়েদার যদি সানি হয় তাহলে প্লেয়ারগুলো খেলবে কি না। তার মানে আমার দেখো জিনিসটা কিরকম, আমার যদি সানি হয়, সানি ভাই, তাহলে নো অথবা ইয়েস এই দুইটারটা বের করতে বলছে। তার মানে আমার ফিক্স কন্ডিশন কোনটা, এটা না যে সানিটা, এই যে সানি। এখন আমার সানির ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, কি হইতে পারে, যে একটা সানি ইয়েস হইতে পারে, একটা নো হইতে পারে, তাই না? আমি ওইটাই এখান থেকে বের করতেছি, এই যে সূত্র বসাইলাম যে ইয়েস সানি, ইয়েস সানির সূত্রটা হচ্ছে কি, এই যে সানি ইয়েস, উপরে হচ্ছে ইয়েস, নিচে হচ্ছে সানি। সূত্রটা আমি যদি আরেকটু গুছায় লিখি, সূত্রটা যদি আমি একটু ব্যাখ্যা করি, সূত্রটা আসে হচ্ছে এই যে এইটা, আমি কি বলছিলাম, যেটা ডানে থাকে ওটা সবসময় নিচে আসবে, এই যে। এখন আমার কি, যে আমার এখানে হচ্ছে আমাকে, আচ্ছা এইখানে আমার কি হইতে পারে, আমাকে আগে অবশ্যই সানি হইতে হবে, তারপর ইয়েস অথবা নো হবে, তাই না? এই জন্য সানি আমার ডান পাশে, কারণ এইটা আমার আগে হইতে হবে, তারপর এটা হইতে হবে। যেরকম আমি যদি টিচার হইতে চাই আমাকে অবশ্যই আগে মেল অথবা ফিমেল হইতে হবে। এখন আমি যদি এই সূত্রটার ভ্যালুগুলো আমি এখানে লিখি তাহলে কি হবে, পি সানি ইয়েস ইনটু পি ইয়েস, নিচে হচ্ছে পি সানি। এখন আমি কিন্তু সবগুলোর মান আমি জানি, কিভাবে জানি, যে পি ইএস এর মান কত, এই যে ইএস এর জন্য কত 0.64, সানির জন্য 0.36, তার মানে আমি যদি বসাই যে 0.36 ইন্টু 0.64, এখন আমাকে এইটারটা বসাইতে হবে, সানি আবার ইএস, কি সানি আবার ইএস, সানি আবার ইএস কয়টা আছে দেখো, আমার সানির জন্য ইএস আছে 3টা, আর টোটাল ইএস কয়টা 9টা, তাহলে হবে 3/9। এটা যেটা অ্যান্সার আসবে এটা হচ্ছে আমার ওইটা। এখন এটা অ্যান্সার কত আসে, 6, 0.6, তার মানে 60% বলা যায়। এটা ইএস এর জন্য বের হইলো, কারণ আমার সানি থেকে দুই দিকে যাইতে পারে, ইয়েস অথবা নো, দুইটাই বের করতে বলছে। এখন হচ্ছে নো সানি, হ্যাঁ, তাহলে কি হবে এখানে, পি সানি নো, আরেকটা হচ্ছে পি নো, এটা নো, হ্যাঁ, আর এখানে হচ্ছে পি সানি। এখন হচ্ছে আমি প্রথম ভ্যালুগুলো বসাই, নো এর জন্য কত ছিল, আমাকে নো এর জন্য দেখাইতে হবে, এই যে নো এর জন্য ছিল 36, এই যে 0.36, সানির জন্য ছিল 0.64, সানির জন্য ছিল 0.36, সানির জন্য 0.36 ছিল। আর আমাকে বের করতে হবে কি সানি নো কোনটা, সানির জন্য নো কয়টা, 2টা, টোটাল নো কয়টা 5টা, তার মানে 0.36। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমার আসে কত 0.40, আমি মনে কোনো একটা ভ্যালু ভুল লিখছি, ও নো এর জন্য 2/5, নো এর জন্য 2/, ও এখানে সরি 2/5, 2/5, আর এটা করলে আসে হচ্ছে 40%। তার মানে কি কোনটার পার্সেন্টেজটা বড়, 60%টা বড় নাকি 40%টা বড়, 60 বড়। এখন 60 কিসের জন্য ছিল, ইএস এর জন্য। তার মানে কি যেদিন যদি রোদ হয়, মানে আকাশ যদি সানি থাকে তাহলে খেলা হবে, এটা হবে তাহলে আমার অ্যান্সার, যে খেলা হবে। ঠিক আছে, আমাদের শেষ। আর কিছু আছে রে দাদা? কোশ্চেন কি এরকম ডাটা সেট দাও থাকবে? এটা আমি বলতে পারছি না, এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আমাদের এরকম এই টেবিল বানাইতেই হবে, টেবিল বানানোর সরো না, টেবিল ছাড়া ডাটা সেট দেওয়া না থাকলে তুমি কিভাবে কাজ করবে, তাই না? না আলাদা দুইটা টেবিল বানাইলা, আলাদা, হ্যাঁ ওইটা তো টেবিলটা থেকে বানাইতে হবে। তোমার একটা এই যে ডাটা সেট দেওয়া থাকবে, ওইটা থেকে প্রথমে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তারপর লাইকলি বের করতে হবে। ফ্রিকোয়েন্সিটা মূলত কি, আরেকবার সোজা ভাবে বুঝে, আরেকটা বলো না।
ফ্রিকোয়েন্সিটা মূলত হচ্ছে যে ওটাকে একটু গুছায় দেওয়া। দেখো এখানে সানি, ওভারকাস্ট, রেইনি, সানি সানি সব মানে অগোছালো ছিল, আমি সবগুলোতে একটা সিকোয়েন্সে আসছি। ওভারকাস্টেরটা আলাদা করছি, সানিটা আর হচ্ছে রেইনিটা শেষ, তাই না? এখন করছি কি, এটার জন্য আমার পার্সেন্টেজ গুলো বের করছি, ঠিক আছে? এটাই হচ্ছে লাইকলিহুড, শেষ, আর কিছু না। আর বাকিগুলা আল্লাহর উপর ছেড়ে দাও। আর যদি নাইন পড়ায় বা কেউ পড়ায় আমাকে বললো, আমি বুঝবো, কারণ এটা আমার মাথায় ঢোকে না। মোটামুটি আমার মিডের পরে যা ছিল আমি শেষ করে ফেলছি। এখন দাদা আর কিছু নাই। বুঝতে পারছো? নিচে দেখা না। ঠিক আছে, ওকে। জানি না কেমন বুঝাইছি, কিন্তু ভাই টপিক গুলো আসলে জটিল। দাদা এআই কি করবো? দাদা আমি আমি মানে আসলে ভাবে ই করি না, ঠিক আছে? পড়াই শুরু করি, আমি জাস্ট কালকে ম্যাথটা কালকে ই করছি। এখন দেখি কালকে থেকে এআই শুরু করবো। আজকে মেবি একটু লটা পড়ে আগায় রাখবো, কারণ লয় সিলেবাস নাকি সবচেয়ে কম। ঠিক আছে দাদা। আর ইমন বাবা। নাইন একটু কুইজ পড়াই দিতে। হ্যাঁ, পরীক্ষা আগে দেখ, সমস্যা নেই, জাস্ট যাতে পড়াই দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি যতটুকু পারছি দেখা দিচ্ছি, বাকিটা আল্লাহ হাফেজ। ওকে টাটা।